শুভ সন্ধ্যা বন্ধুরা। আমি সোমশুভ্র গল্প হলেও সত্যির আরেকটি পর্ব নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। তোমরা কেউ যদি উপস্থিত থাকো আমাকে একটু জানান দাও যে আমি তোমাদের কাছে ঠিকভাবে পৌঁছচ্ছি কিনা, অর্থাৎ আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। এখনো অবধি কারুর সারা শব্দ পাচ্ছি না, চৈতিকেই দেখতে পাচ্ছি একমাত্র। তো চৈতি যদি বলো যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা, তাহলে আমি এগোতে পারি। আচ্ছা, চৈতি বলেছে অল ওকে। রঞ্জিতা ম্যাডাম বলছেন আমি এসে গেছি। ঠিক আছে, আস্তে আস্তে সবাই নিশ্চয়ই এসে যাবেন, এ আমার বিশ্বাস। গুড ইভিনিং, গুড ইভিনিং। আমি আজকে আসর শুরু করার আগে সকল বন্ধুদেরকে এই মঞ্চ থেকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, কারণ আজকে গল্প হলেও সত্যির ৭০তম পর্ব। মানে আমার কাছে এটা একটা বিরাট জিনিস, কারণ যখন শুরু করেছিলাম তখন আমি ভাবিনি যে এতগুলো লাইভ, এতগুলো আড্ডার আসর বসতে পারে। আমি ভেবেছিলাম আমার ঝুলিতে যে কটা গল্প আছে, যে কটা ঘটনা আছে, সে কটা নিয়ে আমি আর কত দূর এগোবো, বড়জোর ৪-৫টা পর্ব, তারপর কি হবে। কিন্তু সমস্ত বন্ধুরা, আমার ভাইয়েরা, বোনেরা, দাদারা, দিদিরা, যারা সবাই উপস্থিত আছো, থাকো আমার সাথে, তারা সমানে আমার ঝুলি পূর্ণ করে গেছো। দিদি তুমি এসেছো, জয়িতাদি খুব ভাল লাগছে, তুমি সঙ্গে থাকো দিদি। আজকে আমাদের ৭০তম পর্ব, কাজেই আমার খুব ভালো লাগছে। শুভ সন্ধ্যা সুদীপ্তা। তো আমি খুব কৃতজ্ঞতা জানাই তোমাদেরকে, তোমাদের ধন্যবাদ জানাই যে এইভাবে আমার পাশে তোমরা সব সময় থেকেছো এবং আমার ঝুলিটাকে পূর্ণ করে দিয়েছো তোমাদের অভিজ্ঞতা দিয়ে, যার ফলে আমি এগিয়ে নিয়ে যেতে পেরেছি এতগুলো পর্ব, এবং আশা করি আরও অনেক দূর গল্প হলেও সত্যি পরিবারকে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে পারবো। তো আজকে যেহেতু ৭০তম পর্ব, আজকের পর্বটা কিন্তু একটু স্পেশাল, একটু বিশেষ। কেন বিশেষ সেটা আমি যখন আমার ঝুলি খুলব তোমরা নিজেই বুঝতে পারবে। কিন্তু তার সূচনা পর্বে বলে রাখি যে কথাটি আমি সবসময় বলি, যে আজকেও অন্যান্য দিনের মতো আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব, এমন কিছু বিষয়ের কথা আমি তোমাদেরকে শোনাবো, যেটা হয়তো সব সময় আমাদের মতো সাধারণ মানুষ, সংসারী মানুষ যারা, তাদের হয়তো আমাদের জন্য শুভ নাও হতে পারে। যদিও আজকের কাহিনীতে তেমন অশুভ কোনো বার্তা নেই, কিন্তু তবু দুটো জগৎ তো অন্য। এই জগতে বসে আরেকটি জগতের কথা আমি তোমাদেরকে শোনাতে চলেছি। তো দুটো জগতের মধ্যে তো কিছুটা তফাৎ রয়েইছে। সেই তফাৎটা সবসময় আমাদের জন্য হয়তো মঙ্গলকর নাও হতে পারে। সেই জন্য আমরা আমাদের সুরক্ষা বলয়ের মধ্যে বসে কথা বলবো। আর আমার যেই ছোট্ট মানুষটি সঙ্গে আমার থাকেন, এই যে তিনি রয়েছেন, তোমরাও যাকে দেখতে খুব ভালোবাসো,
দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছো, তাকে একবার দেখিয়ে নিই। এর সুরক্ষা বলয়ের মধ্যে বসে আমরা আমাদের আজকের গল্প হলেও সত্যি পর্ব শুরু করব। আর তাছাড়া এই যে বুকের মাঝে ঠাকুর এবং এইদিকে মা, তারা তো রয়েছেন। তো ঠাকুর মা সবাইকে নিয়ে, আর একটা কথা কি জানো তো বন্ধুরা, অতীন্দ্রিয় জগতের কথা বলি কি কোনো নেগেটিভ কথা বলি কি যাই বলি না কেন, বা শুভ কথাও যদি বা বলি, আমরা তো আর জগৎ ছাড়া নই, আমরা তো আর সেই শ্রীপদ ছাড়া নই। কাজেই আমরা যে কথা বলি না কেন, সেটা আনন্দের কথা হোক, বিষাদের কথা হোক, সুখের কথা হোক বা কষ্টের কথা হোক, সব কথাই আমরা সেই পরমের পদচ্ছায়ায় বসেই বলবো। সেই পরমের পদচ্ছায়া আশ্রয় করেই আমরা আমাদের পথ চলব। সে সুখ হোক, দুঃখ হোক, সে অতীন্দ্রিয় জগতই হোক, আর আমাদের একেবারে আটপৌরে এই জগৎটিই হোক না কেন। অতএব তাদের সবাইকে স্মরণ করে আজকের পর্ব আমি শুরু করছি। তোমাদেরকে আজকে একদম সিনেমার মতো করে একটা গল্প শোনাই। সেইটা তোমরা সিনেমা মনে করে দেখো। দেখো, আমি শোনো বলবো না, আমি চেষ্টা করব তোমাদেরকে সেইভাবে বলার। কারণ আমি আজকে একটি ঘটনা, যেটি বিরাট বড়, সেই ঘটনাটি আমি আজকে তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, পরিবেশন করতে চলেছি। আমি সিনের মতো করে বলছি, আমি চেষ্টা করছি তোমাদেরকে ছবি দেখানোর, তোমরা সেইভাবে ছবিগুলোকে দেখো। দৃশ্য 1, প্রথম দৃশ্য। সালটা 2014। শহরের নাম নাই বা বললাম, ইউএসের কোনো একটি শহর, হ্যাঁ, আমেরিকা। একটি ছেলে গাড়িতে করে পাশে তার বান্ধবীকে বসিয়ে ড্রাইভে বেরিয়েছে। কোনো একটি জায়গায় তারা যাবে, কোনো বন্ধুদের গেট টুগেদার হতে পারে বা কোনো কিছু একটা, কোন একটি জায়গার একটি গন্তব্যের উদ্দেশ্যে ছেলেটি বেরিয়েছে। এবারে ছেলেটির একটু বর্ণনা দিই। আমেরিকাতে যেহেতু এই গল্পটি, কাজে ছেলেটি আমেরিকান হবে না তা নয়, ছেলেটি ভারতীয়। ছেলেটি লম্বা চওড়া সুদর্শন, একদম অ্যাথলেটিক বিল্ড যাকে বলে, 6 ফিটের ওপর তার হাইট, যথেষ্ট সুপুরুষ, আর একদম তরতাজা একটি যুবক। বয়স কত? ওই 23-24। সে সেখানে পড়াশোনা করতে গেছে, আর ভাগ্যক্রমে সঙ্গে পেয়ে গেছে তার বান্ধবীকে, তার ভালোবাসার মানুষটিকে। না, আমেরিকায় গিয়ে কিন্তু তাদের ভালোবাসা টাসা হয়নি। এই দেশে এখানেই তারা মিট করেছেন একে অপরকে, তাদের ভালো লেগেছে। সরি। এবং ছেলেটি যখন অ্যাপ্লাই করেছে বিদেশে, যেই ইউনিভার্সিটিতে সে পড়বে বলে, মেয়েটিও অ্যাপ্লাই করে একসাথে, এবং ঠাকুরের কৃপায় দুজনেই একই জায়গায় কাজ পেয়ে যায়। তো কাজ যখন তারা দুজনেই স্টুডেন্ট হিসেবে সেখানে পেয়ে যায়, দুজনেই একসঙ্গে দেশ ত্যাগ করে আমেরিকার মাটিতে তারা দুজনেই গিয়ে উপস্থিত হয়। খুব সুখের কথা, লাভ বার্ডস, প্রেমিক প্রেমিকা একসঙ্গেই আছে, মানে একসঙ্গে আছেন মানে তাদের একসঙ্গে ঘোরাফেরা, কথাবার্তা। তো এই ছেলেটি কিন্তু, তার আগে ছেলেটির নামটি বলে দিই। ছেলেটির নাম ইমতিয়াজ। ছেলেটি দক্ষিণ ভারতীয়, কিন্তু ছেলেটির প্রেমিকা বাঙালি।
দক্ষিণ ভারতেই কিন্তু তাদের দুজনের পরিচয় এবং সম্পর্কটা একটি সুন্দর দিকে এগোচ্ছে বাড়ির সকলের মতে। ছেলেটি ইমতিয়াজ, মেয়েটি অর্চনা, মেয়েটি বাঙালি এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী, কিন্তু তার জন্য প্রেমের পথে কখনোই দুটি পরিবার বাধা হয়ে দাঁড়াননি। তারা মেনে নিয়েছেন দুজনের সম্পর্ককে সুন্দরভাবে, সব কিছু এগোচ্ছে। ছেলেটির একটি বিশেষ গুণ হচ্ছে সে চ্যাম্পিয়ন সুইমার, ভীষণ সুইমিং ভালোবাসে, মানে অবসেসড, এত ভালোবাসে বিশ্বাস করবে না, সে যখন যায় কোনো জায়গাতে তার ট্রাভেল কিটের মধ্যে একটা সুইমিং ট্রাঙ্ক আর একটা টাওয়েল ও ক্যারি করে সব সময়। মানে যেখানেই সে দেখলো সাঁতার কাটার মতো একটু সুযোগ রয়েছে, সঙ্গে সঙ্গে গাড়িটাকে পার্ক করে সে সেখানে সাঁতার কাটতে শুরু করে দেয়। কিছুক্ষণ সাঁতার কেটে আবার গাটা মুছে জামা কাপড় পরে টরে আবার সে তার গন্তব্যে যায়। এই রকম সাঁতার পাগল একটি ছেলে। তো সেই দিনকে যেতে যেতে হঠাৎ ইমতিয়াজের চোখে পড়েছে একটা ন্যাচারাল ওয়াটার বডি, একটা কোনো ঝর্ণা টন্না টাইপের কিছু, যেখানে ওর প্রচণ্ড চান করতে ইচ্ছে করছে। এবারে ভেতরে তোর সেই যা হয় উথাল পাথাল যে আমি এখানে একটু সুইমিং করব। কিন্তু অর্চনা বলছে, কি দরকার তোমার গিয়ে বাপু, আমরা যাচ্ছি একটা জায়গাতে, দেরি হয়ে যাবে ইমতিয়াজ, ডোন্ট ডু ইট, যেও না ওখানে, আবার কেন সাঁতার টাতার বেকার বেকার। আর ইমতিয়াজ সে তো সাঁতার পাগল, আরে একটুখানি প্লিজ দাও না, একটুখানি সাঁতার কাটতে, আমি এই 2টো রাউন্ড মেরেই আই উইল কাম ব্যাক, তারপরে আমরা যাবো খন। অর্চনা তো জানে এই ছেলে কেমন, বিশেষ আর তাকে বাধা দেয়নি। আচ্ছা যাও, তবে তাড়াতাড়ি কিন্তু, আর বেশি দূর কিন্তু তুমি যাবে না, আমি বলে দিলাম তোমাকে, কারণ বিকেল পড়ে আসছে। সেটা আমেরিকাতে কিন্তু সামার টাইম, কিন্তু বিকেলটা একটু পড়ন্ত দিকে যাচ্ছে। তো ও তো সেখানে সাঁতার কাটছে। তো সাঁতার কাটতে কাটতে ইমতিয়াজ বেশ কিছুটা দূরে চলে গেছে। এইবারে অর্চনার কি জানি কি একটা মনে হচ্ছে, সে জানে যে তার প্রিয় মানুষটি সাঁতারে এক্সপার্ট একজন মানুষ, কিন্তু তার না কেমন একটু জানি মনটা কেমন করছে, সে কিছুতেই মেনে নিতে পারছে না যে ইমতিয়াজ বেশিক্ষণ সাঁতার কাটুক। কেন হচ্ছে সে বলতে পারবে না, কিন্তু তার মনে একটা অদ্ভুত কু ডাকছে, ইমতিয়াজ চলে এসো, চলে এসো, আর না, চলে এসো, উঠে এসো এবার জল থেকে, আরে একটুখানি, আরো একটু এগিয়ে গেল, ইমতিয়াজ তুমি ইউ আর গোয়িং টু ফার, অত দূর যেও না। এবারে করতে করতে এত দূর চলে গেছে ইমতিয়াজ যে অর্চনার কথা কিন্তু তার কানে এসে আর পৌঁছচ্ছে না, এবং অর্চনা লক্ষ্য করছে যে আরো কিছুটা দূরে, মানে জলের প্রায় মাঝামাঝি জায়গাতে ওরই বন্ধুর বয়সী আরেকটি ছেলে, সে তার এই টর্সোটা দেখা যাচ্ছে, বাকিটা তো জলের তলায়, তার এই পেট থেকে মাথা অবধি দেখা যাচ্ছে, সে না ইমতিয়াজকে এরকম করে ডাকছে। দেখে মনে হচ্ছে যেন পূর্ব পরিচিত কোনো বন্ধু আরেক বন্ধুকে ডাকছে যে এদিকে আয়, এরকম। আর ইমতিয়াজও না সেই ছেলেটির দিকে চলেছে। অর্চনা বারবার করে, ইমতিয়াজ কি হচ্ছে, চলে এসো, ফিরে এসো, কিছুতেই তো সে শুনতে পাচ্ছে না, কারণ অতটা দূরে চলে গেছে। আর জানো তো বিদেশে সেই বিভিন্ন কিন্তু মানুষ উপস্থিত থাকে, তো যারা কিনা এই সেফটি সিকিউরিটি, জলে কেউ ডুবে যাচ্ছে কিনা এগুলো তারা লক্ষ্য করে।
তাদের একটা ওয়াচ টাওয়ার থাকে, তারা সেগুলোকে দেখে, তারা লক্ষ্য করে। এইবারে অর্চনা মরিয়া হয়ে সেই রকম একটা গ্রুপের কাছে গিয়ে বলছে, আমার বয়ফ্রেন্ড অনেক দূর চলে গেছে, প্লিজ ডু সামথিং, তাকে নিয়ে এসো। তখন ওরা জিজ্ঞেস করছে, কেন ম্যাম, তোমার বয়ফ্রেন্ড কি সুইমিং জানে না? বললো, নো নো নো, নট দ্যাট, ও তো এক্সপার্ট সুইমার, সুইমিং চ্যাম্পিয়ন, কিন্তু আমার ভয় লাগছে, আমার মনে হচ্ছে ওর বিপদ ঘটতে পারে, প্লিজ হেল্প মি। তখন ওরা বলছে, ম্যাডাম চিল, এত কিছু গভীর নয় ওখানকার জল যেখানে আপনার বয়ফ্রেন্ড ডুবে যেতে পারে। আমরা তো আছি, যদি আমরা দেখি একটু বিপদ বুঝি, সঙ্গে সঙ্গে আমরা যাব এবং আমরা গিয়ে ওকে উদ্ধার করে নিয়ে আসবো। ইউ ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, তুমি একদম নিশ্চিন্তে থাকো। এবারে কি হয়েছে, অর্চনা দেখছে এবারে কিছু দূর গিয়েই ওই ছেলেটির কাছাকাছি গিয়ে ইমতিয়াজ পৌঁছলো, দুজনেই ডুবে গেল জলের তলায়। আর হেল্প 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 চিৎকার করছে অর্চনা। ওরা তো আর এদিকে যারা ওয়াচ টাওয়ারে ছিল তারা তো দৌড়ে টৌড়ে এসে সঙ্গে সঙ্গে, মানে একটু উইদাউট ওয়েস্টিং এ টাইম, ওরা সঙ্গে সঙ্গে চলে গেল, গিয়ে তো তাকে, ইমতিয়াজকে তুলে নিয়ে এলো। কিন্তু ইমতিয়াজ মারা গেছে। মানে এটা অসম্ভব অস্বাভাবিক বন্ধুরা। ইমতিয়াজের মতো একজন এক্সপার্ট সুইমার যদি ডুবতে পারে না, প্রথম কথা, যেরকম সেই ওয়াটার বডিটা ছিল, আরো মানে জাস্ট ডুবেছে, আর ওরা কিন্তু তার মিনিট খানেকের মধ্যে ওকে রেস্কিউ করেছে। তাহলে বড়জোর কি হতে পারে, তার নাকে মুখে জল ঢুকে যেতে পারে, তাকে পাম্প করতে হতে পারে, তাকে মাউথ টু মাউথ একটা রেসপিরেশনের কোনো ব্যাপার হতে পারে, এইসব হতে পারে। কিন্তু ও একেবারে হি পাসড অ্যাওয়ে, মারা গেছে। এবার তো মানে সবাই অবাক যে এটা কি করে হলো, মানে কি করে, হাউ ইজ ইট পসিবল, এটা কি করে হয়, এরকম তারা দেখেনি কখনো। আর অর্চনা তো প্রফিউজলি কাঁদছে হাউ হাউ করে। কিন্তু অর্চনা যেহেতু সে একটা দায়িত্বশীল ভালো মেয়ে, সে বলছে আরেকটি ছেলেও ওখানে ছিল, তাকেও তোমরা কিন্তু দেখো। আবার সার্চ পার্টি গেল, কিন্তু আর কোনো ছেলের বডি সেখানে পাওয়া গেল না। আর অর্চনার বয়ান শুনে প্রত্যেকে বলছে, আপনি বলছেন আরেকটা ছেলে ছিল, কিন্তু আর কোনো ছেলেকে আমরা তো দেখিনি। বলছে, হ্যাঁ ছিল, আমার বয়ফ্রেন্ডকে হি ওয়াজ কলিং, হি ওয়াজ ওয়েভিং, ও ছিল, আপনারা ভালো করে খুঁজে দেখুন। বলছে, নো ম্যাম, আমরা কিন্তু কখনো, উই হ্যাভেন্ট সিন এনিওয়ান। আর আমরা যখন গেলাম ভেতরে, আমরা সার্চ পার্টি গিয়ে তন্ন করে খুঁজেছি, আর এমন কিছু গভীর জায়গাতে ডুবে ওরা মারা যায়নি যেখানে একেবারে তলিয়ে চলে যাবে। বলছে যে না, আর তো কোনো ছেলে ছিল না। তো ইমতিয়াজ তো একাই ছিল ওখানে, এবং সে এরকম অদ্ভুতভাবে উইদিন সেকেন্ডস সে চলে গেল। ইমতিয়াজের দিদির শ্বশুর বাড়ির লোকজন, মানে তার শ্বশুর শাশুড়ি আমেরিকা নিবাসী, দিদি জামাইবাবু কিন্তু ভারতে থাকেন। তো তারাই পুরো ব্যবস্থাপনা করে ইমতিয়াজের বডিকে দেশে পাঠালো। নেক্সট সিন, এবারে আমরা আমাদের পুরো ক্যামেরা নিয়ে ভারতবর্ষে চলে আসছি। ভারতবর্ষের তার মানে ইমতিয়াজের পরিবারের কাছে। ইমতিয়াজের বাবাকে সবাই জানে আলী সাহেব বলে। আলী সাহেব সাউথ ইন্ডিয়াতে, অন্ধ্রপ্রদেশে একটা জায়গায় থাকেন। বন্ধুরা, তোমরা বুঝতে নিশ্চয়ই পেরেছ যে আমি কিন্তু নামগুলো, জায়গার নাম বা
আমার চরিত্রদের নামগুলো আমি কিন্তু খুব সঙ্গত কারণে বদলে দিয়েছি, খুব সঙ্গত কারণে আমি বদলে দিয়েছি। তো তাতে গল্পের তো কোনো অসুবিধা হবে না, মানে ঘটনার। তো এই আলী সাহেব একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের খুব সিনিয়র পদে তিনি ছিলেন, মানে খুবই সিনিয়র একজন মানুষ। তিনিও সেই 6 ফিটের ওপর লম্বা একজন মানুষ, খুব সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন। তার কাছে তো এসে খবরটি পৌঁছলো যে তার তরতাজা ছেলে, 24 বছরের মতো বয়স, সেই ছেলে জলে ডুবে মারা গেছে। যে কিনা এক্সপার্ট সুইমার। উনি কিছু বলার নেই। এরকম পরিবারে যখন, একটা পরিবারের কাছে যখন এরকম মর্মান্তিক খবর আসে, কি হবে? ডিভাস্টেটেড, ধ্বংস পুরো। তারা কেউ মেনে নিতে পারছেন না। মা তো একেবারে, কি বলবো আর, এ তো বলার কিছু নয়। দিদিও চলে এসেছে, তার মায়ের সঙ্গে থাকছে এখন কিছুদিন। আলী সাহেব তো এই খবর পেয়ে ছুটিতে চলে গেলেন। অনেক দিন কেটে গেছে, 3 সপ্তাহের ওপর কেটে গেছে, আলী সাহেব জয়েন করছেন না। ওই ইনস্টিটিউট থেকে খবর গেল যে আমরা বুঝতে পারছি যে আপনি শোকাহত, এ শোকের কোনো সান্ত্বনা হয় না, কিন্তু আপনি যদি দয়া করে আবার একটু জয়েন করেন আলী সাহেব তো খুব ভালো হয়, কারণ অনেকগুলো ক্লাস মিস যাচ্ছে, অনেক ছাত্রের ভবিষ্যৎ তো নির্ভর করছে। আমরা বুকে পাথর রেখেও আপনাকে এই কথাটি বলতে বাধ্য হচ্ছি, আমাদের ক্ষমা করে দিন। দায়িত্ববান মানুষ, তিনি জানেন আর শোক নিয়ে কতদিন বসে থাকা যায়। আমাদের তো আমাদের স্বাভাবিক জীবনে ফিরতেই হয়। আলী সাহেব অফিসে ফিরলেন একদম মাথা এরকম নিচু করে, কারুর দিকে তাকান না, কারুর দিকে কথা বলেন না, কিচ্ছু না। তিনি যেদিন প্রথম গেলেন অফিসে, এমন অবস্থা, তিনি তার তো চেম্বারে গিয়ে বসেছেন, সেই অফিসের বাকি সহকর্মীরা, এমনকি যারা গ্রুপ ডি স্টাফ, আড্ডালি পিয়ন, তারা কেউ আর তার ঘরের দিকে কেউ যাচ্ছে না। মানে কি করে এই শোকসন্তপ্ত বাবাকে তারা ফেস করবে, এটা পাচ্ছে না। এই অফিসেই চাকরি করত শ্রাবস্তী। শ্রাবস্তী বাঙালি মেয়ে, কিন্তু সে কর্মসূত্রে ওই দক্ষিণ ভারতেই তার বাস। তার স্বামী এবং সন্তান নিয়ে তার ছোট্ট সংসার। শ্রাবস্তী খবর পেল যে আলী সাহেব এসেছেন, তিনি জয়েন করেছেন, কিন্তু তিনি কারুর সঙ্গে কোনো কথা টথা বলছেন না, এরকম অবস্থা। এই সময়তে কি হলো যে শ্রাবস্তী তো শুনলো এই কথাটা। এবারে শুনে, ওর বাড়ি অফিস থেকে বেশ কিছুটা দূর, মানে একটা বাস, তারপরে সেটা একটা জায়গাতে থামে, সেখান থেকে হেঁটে আবার কিছুটা যেতে হয় আরেকটা বাস স্ট্যান্ডে, সেখান থেকে দ্বিতীয় বাসটি নিতে হয়, সেটাতেও অনেকটা জার্নি করে তার নিজের বাড়িতে গিয়ে পৌঁছানো। শ্রাবস্তীরও মন অত্যন্ত খারাপ, কারণ ইমতিয়াজের সঙ্গে একটি বার তার দেখা হয়েছিল। অফিসে ইমতিয়াজ বাবার কাছে এসেছিল কোনো একটা বিষয়ে। সেই সময় যেরকমভাবে সকলের সঙ্গে পরিচয় হয়, শ্রাবস্তীর সঙ্গেও পরিচয় হয়েছিল। ছোট ভাইয়ের মতো একটি ছেলে, আর এত মিষ্টি স্বভাবের ছেলে ছিল। কিছু কিছু মানুষ থাকে না, একবার দেখলেই যেন প্রত্যেক মানুষের স্নেহ সে দাবি করে নেয়, সে কেড়ে নেয়। ইমতিয়াজ ছিল ঠিক সেই রকম একটি ছেলে। তো শ্রাবস্তী তাকে দেখেই মনে হয়েছিল যেন ছোট একটা ভাই।
তো শ্রাবস্তীর খুব কষ্ট হচ্ছে, সবারই কষ্ট হচ্ছে, প্রত্যেকেই, কেউ তো বাবাকে ফেস করতে পারছেন না। শ্রাবস্তী এবারে বাসে করে তার ওই সেকেন্ড ট্রিপটা, যেটা মানে তার একটি বাসে করে গিয়ে নেমেছে, কিছুটা হেঁটে গিয়ে আরেকটা বাস স্ট্যান্ড থেকে আবার বাস ধরেছে, এবারে বাড়ির পথে যাচ্ছে। বেশ রাত হয়ে যায় ওর পৌঁছতে, কারণ অনেকটা দূরে, ওর কর্মস্থল ওর বাড়ির থেকে অনেকটা দূরে, মানে সন্ধে হয়ে যায় ভালো রকমের। তো সেদিন জানলার সিট পেয়েছে, জানলার সিট এরকম করে চুপ করে মন মরা হয়ে বসে আছে, ভাবছে যে এরকম একটা ঘটনা ঘটলো, এবং জানলার বাইরে ও এরকম করে তাকিয়ে আছে। জানলার বাইরে আস্তে আস্তে অন্ধকার নেমে এসেছে। তোমরা দেখার চেষ্টা করো যে কিরকম সিনটা। চলন্ত বাস, শ্রাবস্তী বসে আছে জানলার পাশের একটি সিটে, বাইরেটা অন্ধকার। হঠাৎ সেই অন্ধকারের মধ্যে ইমতিয়াজ ভেসে উঠল। ভেসে উঠল মানে তার এই বুক অবধি তার অবয়ব, আর নিচের অংশটা ধোঁয়া ধোঁয়া, নিচের অংশটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু শুধু এইটুকু। এবং মুখে সেই ম্যাগনেটিক স্মাইল, তার যে একটা খুব সুন্দর মিষ্টি হাসি ছিল, সেই হাসি। আর ইমতিয়াজের সামনের চুলটা না, ছোট ছেলে তো স্টাইল করতো, সামনের চুলটাও আঁচড়াতো না, মানে আঁচড়াতো না মানে কি, একটু ওই কেয়ারলেস বিউটি গোছের, বুঝেছো তো, একটু এলোমেলো, একটু মেসি সামনেটা, সেই রকম। ঠিক শ্রাবস্তী তো দেখেছিল একদিন তাকে, তো হাসছে। আর একটা কমিউনিকেশন হচ্ছে দুজনের মধ্যে। আমরা সবাই এতদিনে জানি যে এই কমিউনিকেশনটা, বিশেষ করে স্বপ্নে বা ট্রান্সে আমাদের যে যোগাযোগ হয়, সেটা কিন্তু টেলিপ্যাথিক। মানে আমরা মনে মনে কথা বলি, মনে মনে উত্তর পাই, মনে মনে প্রশ্ন করি, মনে মনে জবাব আসে। তো শ্রাবস্তী না খুব স্পন্টেনিয়াসলি তার মনে কথাটা উঠেছে যে ইমতিয়াজ চলে গেলি কেন? মনে মনে উত্তর এলো, I have slipped into another dimension. একেবারে কোট আনকোট এই সেন্টেন্সটাই সে বলেছিল, I have slipped into another dimension. আমি পিছলে আরেকটা স্তরে চলে গেছি। এইটা, এই সেন্টেন্সটা, এই বাক্যটা এতটা স্ট্রং ছিল, এত পরিষ্কার, এত স্পষ্ট ছিল যে শ্রাবস্তীর মনে পুরো গেঁথে গেল। শ্রাবস্তী এবারে ভাবছে যে কি করব, এ কি বলা যায় না, এটা কি, এটা আমি কি দেখলাম? এবারে প্রথমে আমরা তো ধরে নিই যে আমরা ভুল দেখেছি। আমি চিন্তা করছিলাম ছেলেটির কথা, এত কষ্ট মানে পাচ্ছিলাম মনে মনে, সবাই এত শকড যে আমি হয়তো দেখেছি এরকম একটা কিছু, আমি কল্পনা করে নিয়েছি। তো কি করবে কি না করবে ও আর ভেবে না পেয়ে ও কথাটা নিজের মধ্যেই রাখলো। এইবারে একদিন দুদিন পরে শ্রাবস্তী স্বপ্ন দেখছে যে ও একটা পার্টিতে গেছে। পার্টি মানে একটা খুব মানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা বিয়ে বাড়িও হতে পারে, সেটা কোনো গ্যাদারিংও হতে পারে, কিন্তু খুব সুন্দর করে সাজানো, বড় বড় লন, বড় বড় গাছ, গাছের মধ্যে সমস্ত লাল নীল টুনি বাল্ব জ্বলছে, আলো ঝলমল করছে, আর সেখানে ইমতিয়াজ উপস্থিত আছে, ইমতিয়াজের পুরো পরিবারকে নিয়ে। এবং ইমতিয়াজ হেসে হেসে ওকে ওয়েলকাম জানাচ্ছে যে দিদি আসুন আসুন আসুন। আর খুব সুন্দর সাজ পোশাক করে আছে ইমতিয়াজ, একটা কোট পরেছে, একটা বো টাই পরেছে।
ইমতিয়াজ খুব সুন্দর সেজে এসে যেন ওর মা বাবা দিদি সকলের সঙ্গে শ্রাবস্তীর পরিচয় করিয়ে দিচ্ছে। ঘুম ভেঙে গেল। শ্রাবস্তী এবারে পরের দিনকে ভাবছে না, এই কথা আর চেপে রাখা যাবে না। এবারে ও ঠিক করলো আমি আলী সাহেবের সঙ্গে কথা বলবো। আলী সাহেবের সঙ্গে কথা বলবে এই অবস্থায় কি করে হয়? তখন একদিনকে ও মানে সেদিনকে এই স্বপ্নটা দেখার পরের দিন মানে ছুটির দিক, বুঝেছো তো, মানে বিকেলের দিক, আর খানিকক্ষণের মধ্যে সবাই কাজ টাজ গুছাচ্ছে, সেই টুকটাক আওয়াজ পাওয়া যায় না আমরা অফিস যখন শেষ করি, সব ব্যাগ ট্যাগ গুছাচ্ছি, টুংটাং ঠুকঠাক শব্দ নানান রকমের, সেরকম সবাই গুছাচ্ছে টুছাচ্ছে। শ্রাবস্তী তো সিট থেকে উঠে দাঁড়ালো, দিয়ে সোজা হাঁটা দিল আলী সাহেবের চেম্বারের দিকে। হঠাৎ একজন কলিগ দেখতে পেয়ে বলছে, কিরে কোথায় যাচ্ছিস? বলে আমি আলী সাহেবের সঙ্গে। আলী সাহেবের সাথে? না না, কেন? বলে আরে কেন কথা বলবো না, একটি মানুষের সঙ্গে আমরা কেউ কথা বলছি না, এটা কি ভালো লাগে কখনো? তিনি শোকাহত হয়েছেন বলে আমি যাব। বলে ও তো ঠক ঠক ঠক, মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস ইয়েস, কাম ইন ম্যাম, কাম ইন কাম ইন। শ্রাবস্তী কোনো রকম ভনিতা না করে সোজা আলী সাহেবকে গিয়ে বলল, আলী সাহেব, আমার সঙ্গে ইমতিয়াজের দেখা হয়েছে। ইমতিয়াজ আমাকে বলেছে আই হ্যাভ স্লিপড ইনটু অ্যানাদার ডাইমেনশন, কিন্তু এর মানে আমি কিচ্ছু বুঝিনি। এই ডাইমেনশন কি জিনিস, কি করেই বা কেউ পিছলিয়ে অন্য ডাইমেনশনে চলে যেতে পারে, এ সমস্ত আমি কিন্তু মাথামুন্ডু কিচ্ছু বুঝিনি। কিন্তু এই মেসেজটা আমার কাছে এসেছে 2 দিন আগে। আমি আপনাকে বলবো কি বলবো না বলে আমি একটু দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। আমি কালকে রাত্রিরে স্বপ্ন দেখেছি যে একটা উৎসবের বাড়ি, যেখানে ইমতিয়াজ আমাকে ওয়েলকাম জানাচ্ছে এবং আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছে। আর ও খুব সুন্দর, ওকে একদম পরিষ্কার সুন্দর হেলদি উজ্জ্বল এরকম দেখাচ্ছে, একটা সুন্দর ব্লেজার পরে আছে, বোটাই পরে আছে, এরকম আমি দেখেছি। আলী সাহেব না পুরো, কি বলছেন ম্যাডাম? বলে হ্যাঁ, বলে আমাকে আপনি বিশ্বাস করবেন বা না করবেন আমি জানি না, কিন্তু এই জিনিসটা আমি দেখেছি, আমার মনে হলো আপনাকে কনভে করা দরকার, তাই আমি বললাম। বসুন বসুন বসুন। ম্যাডাম, আমাকে যে কথাগুলো আপনি বললেন আমার স্ত্রীকে একবার বলবেন। কি করে বলবো বলুন? ফোনে? আমি যদি বাড়ির থেকে ফোন করি আপনি কথা বলবেন? বলে হ্যাঁ আমি বলবো। বলে ম্যাডাম আপনি জানেন না, আমরা ইমতিয়াজের খবর পাওয়ার জন্য আমরা ব্যাকুল হয়ে আছি, আমরা ভাবতে পারছি না আমাদের ছেলে নেই, আমরা ব্যাকুল হয়ে আছি। শ্রাবস্তী তখন বলছে হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে ফোন করবেন, আমি আপনার মিসেসের সঙ্গে কথা বলবো। তবে স্যার আমি বাড়ির থেকে খুব বেশি কথা হয়তো বলতে পারবো না, কারণ এ ধরনের কথাবার্তা তো আমি বাড়ির থেকে হঠাৎ যদি এখন এ ধরনের কথা বলি, আমার বাড়ির লোকেরা আমার স্যানিটি নিয়ে প্রশ্ন করবে যে আবার ওর কি হলো, কি সব উল্টোপাল্টা বলছে। কিন্তু আমার যদি সময় সুযোগ থাকে আমি নিশ্চয়ই ওনার সঙ্গে কথা বলবো। সেই দিন সন্ধ্যের দিকে আলী সাহেব ফোন করলেন শ্রাবস্তীকে, এবং তখন ঠাকুরের ইচ্ছায় শ্রাবস্তী ঘরে একা। শ্রাবস্তীর স্বামী বা মেয়ে কেউই সেই মুহূর্তে উপস্থিত নেই ঘরে, কোথাও একটি কাজে হয়তো তারা পড়াতে নিয়ে গেছে বা কিছু একটা হয়েছে, ও মোট কথা বাড়িতে একা। তখনও ফোন ধরছে, হ্যাঁ হ্যালো। উল্টো দিক থেকে তো আলী সাহেবের স্ত্রী কথা বলবেন কি, তিনি তো ডুকরে ডুকরে কাঁদছেন যে ম্যাডাম আমি শুনলাম এরকম, আপনি কি দেখেছেন আমাকে বলুন। বলে দেখুন ম্যাডাম, আমি এই ধরনের কথা আমার কাছে এসেছে যে ও একটা ডাইমেনশনে কোথাও চলে গেছে, এই একটা কথাও বলেছে। আর আমি দেখেছি একদিন এরকম একটা অনুষ্ঠান বাড়ি যেখানে আমার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছে ইমতিয়াজ।
তখন তো বলে, আপনি যে কি আমাকে সান্ত্বনা দিলেন ম্যাডাম, আপনি জানেন না, ওর কথা শোনার জন্য আমি ব্যাকুল হয়ে আছি। সেদিনকের কথা এইটুকু হলো, 10-15 মিনিটের একটি ছোট্ট সংলাপ। পরের দিনকে অফিসে মিস্টার আলী এসেই শ্রাবস্তীকে বলছে, ম্যাডাম আপনার সঙ্গে আমার মেয়ে একটু দেখা করতে চায়। বলল, আচ্ছা ঠিক আছে। বলল, মেয়ে অফিসেই আসবে, আপনি যদি একটু কথা বলেন ওর সাথে। বলে, হ্যাঁ আমি বলবো। আবার সেই যখন কাজকর্ম শেষের পর্যায়ে, মানে কাজগুলো একটু, প্রথম দিকে তো আমাদের রাশ আওয়ার্স থাকে, আমরা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি, পরের দিকে হালকা, সেই সময়টাতে সেই আলী সাহেবের মেয়ে এলেন এবং সঙ্গে আলী সাহেবের স্ত্রীও এলেন। শ্রাবস্তীর ডাক পড়ল, শ্রাবস্তী আবার এসছে, মে আই কাম ইন স্যার? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, আসুন আসুন আসুন, প্লিজ প্লিজ কাম ইন। আমার স্ত্রী, আমার মেয়ে, তারা, হ্যাঁ ম্যাডাম কি কি যে আপনি বলছিলেন আমার ভাই সম্বন্ধে? বলে, হ্যাঁ যা যা শ্রাবস্তী শুনেছে তাই তাই বলছে। বলে, হ্যাঁ ম্যাডাম, এই ডাইমেনশনের কথাটা আমার ভাই না প্রায়ই বলতো। আমরা ভাই বোন না খুব ক্লোজ একে অপরের, কখনো ঝগড়া বিবাদ হয়নি আমাদের মধ্যে। এবং যখন আমাদের কথা হতো, ইমতিয়াজ না মাঝে মাঝে এইসব কিসব ডাইমেনশন, অনেক কিছু ডাইমেনশন আছে এইসব বলতো ইউনিভার্সে। আমি তো কিছু অতটা বুঝতাম না, আমার ওই বিষয়ে অতটা ইন্টারেস্ট ছিল না। শ্রাবস্তী বলছে, আমিও তো কিছু বুঝি না, আমাকে যে ও এটা কি বললো, কেন বললো, আমি কিছুই বুঝলাম না, কারণ ডাইমেনশনের মানেটা নিয়ে আমি কিছু বুঝি না। বলেই শ্রাবস্তীর চোখটা গিয়ে না পড়েছে ঘরের একটা কোণে। সেখানে গিয়ে দেখছে ইমতিয়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। আবার সেই অবয়ব এতটুকু, এই বুক বা পেটের কিছুটা অংশ, আর তলার নিম্নাঙ্গটা ধোঁয়া ধোঁয়া, স্পষ্ট নয়, পরিষ্কার নয়, এইটুকু। এবার শ্রাবস্তী না সমানে এরকম এরকম করে ওর দিকে তাকাচ্ছে। বাকি যে 3 জন উপস্থিত, আলী সাহেব, তার স্ত্রী ও মেয়ে, তারাও না এরকম করে দেখছে। ম্যাডাম কি হয়েছে, কি দেখছেন ওদিকে? বলে, ইমতিয়াজ এসছে তো। হ্যাঁ, ও আছে এখানে এই ঘরে? হ্যাঁ ওই তো দাঁড়িয়ে আছে, ওই তো ইমতিয়াজ দাঁড়িয়ে আছে, হাসছে। হাসছে? ও ভালো আছে? বলে, হ্যাঁ ও তো ভালো আছে। এবারে তো ওদের না, মানে সেই মা কাঁদছে, মানে কি বলবে, যে ওরা অদ্ভুতভাবে, মানে ওরা জানে না কিভাবে রিয়াক্ট করতে হবে। তাদের ছেলে তাদের সামনে আছে, অথচ তারা দেখতে পাচ্ছে না, কিন্তু একটু যেন পরিবারটা শান্ত হলো, একটু, যে তাদের সন্তান তাদের ধারে কাছেই আছে। এইবারে কি শুরু হলো, যে এই ইমতিয়াজের সঙ্গে শ্রাবস্তীর দেখা ঘন ঘন হতে থাকলো, এবং সেগুলো খুব র্যান্ডম মিটিং। যে ও যখন তখন চলে আসে, এসে এরকম নানান রকম কথা বলে, এবং কি বলে যে আমার মা বড্ড কাঁদছে দিদি, মাকে একটু বোঝাও না, এত কাঁদছে কেন, আমি তো এখানেই আছি। আবার ফোন করে বলে যে আপনার ছেলে বলছে আপনি কাঁদছেন, বড্ড কাঁদছেন, আপনি কাঁদবেন না এত, ও তো ভালো আছে, ও বলছে। এই কথা শুনে মায়ের কান্না আরও বেড়ে যায়। এই রকম করে চলছে। আর যখন ও বলে না যে আমার মা কাঁদছে দিদি, মাকে বোঝাও, তখন ও কিন্তু বলে দেয় যে আমার মা না নামাজ পড়তে পড়তে কাঁদছে, আমার মা ওই ঘরে অমুক জায়গাতে বসে কাঁদছে, আমার মা না রান্না করতে করতে কাঁদছে, এরকম ভাবে বলে দেয়। আর যখন শ্রাবস্তী ফোন করে বলে যে ম্যাডাম আপনি ওদিনকে নামাজ পড়তে পড়তে কাঁদছিলেন, ম্যাডাম আপনি রান্না করতে করতে কাঁদছিলেন, বলে হ্যাঁ তাই তো, আপনি জানলেন কি করে?
বলছি ইমতিয়াজ তো আমাকে বলল। এবারে কি আস্তে আস্তে ওদের বিশ্বাস হলো যে শ্রাবস্তী যেই কথাগুলো বলে সেই কথাগুলো কিন্তু মিথ্যা নয়, সেগুলো সত্য কথা। তো এরকম করে এরপরে কি হচ্ছে, বলছে যে আমাদের এমনভাবে কমিউনিকেশনটা হতে থাকে যে এরপরে আমি ইমতিয়াজকে স্মরণ করলেই ইমতিয়াজ আমার কাছে চলে আসতো। আমি মনে মনে যেই ডাকতাম ইমতিয়াজকে, ইমতিয়াজ আমার সামনে চলে আসতো এবং আমার সঙ্গে ওই টেলিপ্যাথির মাধ্যমে আমার সঙ্গে সে কানেক্ট করত। এইবারে দাঁড়ো, আমার সব লেখা আছে, ঘটনা যাতে ভুল না হয়। হ্যাঁ, তো মা বাবা একদিনকে বা আলী সাহেব বললেন যে আমাদের বাড়িতে আসুন না আপনি ম্যাডাম, একবার আমার বাড়িতে আসুন। আপনার সঙ্গে তো সব সময়তে বাইরে কথা হয় বা আপনার সঙ্গে ফোনে কথা হয়, একদিন আমাদের বাড়িতে আসুন, একটু চাটা খেয়ে যাবেন। শ্রাবস্তী বলল ঠিক আছে, আমাদের কাজের পর্ব মিটলে আমি যাব আপনার বাড়িতে। এবারে গেছে, গিয়ে দেখছে কি যে ডাইনিং টেবিলের একটা চেয়ারে ইমতিয়াজ বসে হাসছে। আবার শ্রাবস্তীর চোখ এরকম চলে গেছে। সবাই না এরকম কি কি ম্যাডাম কি বলছে, ও তো ওখানে বসে হাসছে। এইবারে তো সবাই অবাক। ম্যাডাম আপনি জানলেন কি করে? ওটাই তো ওর ফেভারিট চেয়ার, ডাইনিং টেবিলে ওই চেয়ারটা ছাড়া ইমতিয়াজ কখনো বসে না, ওখানে বসে আছে। বলছে হ্যাঁ, ওখানে বসে ওই তো হাসছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে। আবার সেই অদ্ভুত এক নিস্তব্ধতা, একটা মানে একটা অকওয়ার্ড মোমেন্ট, কে কি বলবে কেউ ভেবে পাচ্ছে না। এবং মা তো আবার কাঁদতে শুরু করলেন। এইরকম করে করে একদিনকে হলো কি, ইমতিয়াজ এসেছে শ্রাবস্তীর কাছে, এসে বলছে দিদি, আমার দিদি কি করেছে জানো? বলছে কি? আমার বই খাতা যা যা ছিল টেবিলে সাজানো, আমার বই খাতাগুলোর মলাটগুলোকে সমস্ত দিদি সরিয়ে টরিয়ে ফেলে বই টইগুলোকে কি একটা পোটলা করে রেখেছে। একদম করতে না করো, আমার খুব খারাপ লাগে কেউ যদি আমার বই খাতায় এরকমভাবে হাত দেয়। তুমি না করো তো, দিদিকে বলো যে আগে যেরকম ছিল সেভাবে রাখতে। শ্রাবস্তী ফোন করেছে। এতদিনে তো দুটো পরিবার বলবো না, শ্রাবস্তীর সঙ্গে আলী সাহেবের পরিবারের যথেষ্ট ঘনিষ্ঠতা, টেলিফোন নাম্বার এক্সচেঞ্জ সবার সঙ্গে সবার, এবং শ্রাবস্তীকে তার আলী সাহেবের কন্যা দিদি বলে মানে। তো ফোন করেছে, তুমি কি ইমতিয়াজের বইগুলোকে সরিয়ে রেখেছো আর বইগুলোর মলাটগুলো খুলে ফেলেছো? আপনি জানলেন কি করে দিদি? বলে এই তো ইমতিয়াজ আমাকে বলল যে দিদি এই সমস্ত কাণ্ড করেছে, ও কিন্তু পছন্দ করছে না, এটা তুমি করো না। বলছে দিদি আমি দেখলাম যে ওর বইয়ের মলাটগুলো সব মলিন হয়ে গেছে, আমি মলাটগুলোকে ছাড়িয়ে একটা প্লাস্টিকের ব্যাগের মধ্যে সবকটা বইকে স্ট্যাক করে আমি ওটাকে সরিয়ে রেখেছি, আমরা যা করি। বলল না, ইমতিয়াজ বলছে যে তো ও যেভাবে বই খাতা রাখে, ওর যা জিনিসপত্র যেমন সেইটাকে সেইভাবেই রাখো, সেটাকে বদলিও না, ওটা ওর খারাপ লাগছে। আর একটা অনুরোধ তোমাদেরকে করি, ওর বিষয়ে না কখনো পাস্ট টেন্স ব্যবহার করো না, যে ও করতো, ও বলতো, ও রাখতো। ও বর্তমান, ও এখানে আছে, কাজেই তোমরা প্রেজেন্ট টেন্সে কথা বলো। সঙ্গে সঙ্গে তো বললো যে হ্যাঁ দিদি, ও কিন্তু ভীষণ পার্টিকুলার ছিল অ্যাবাউট হিজ বুকস, যে বইগুলোকে খুব সুন্দর করে যত্ন করে রাখতো, সেগুলোকে মলাট দিত, সেগুলোকে সুন্দর করে সাজিয়ে পড়ার টেবিলকে রাখতো। এইটা কিন্তু ওর একটা ছিল, এই প্রবণতা। তখন বলছে সেইভাবেই রাখো, নইলেও অপছন্দ করছে। আর মনে করো ও আছে, ও
ওকে অতীত বলে রেফার করো না কখনো, বলতো করতো এ ধরনের শব্দ ব্যবহার করো না। তখন তো ওরা আবার সেই বইটইগুলো যথাক্রমে যেরকম থাকে সেভাবে রাখলো। এর পরের দৃশ্য, ইমতিয়াজ একদিন এসেছে। এবারে তো শ্রাবস্তীর একটু একটু এই ডাইমেনশন এইসব সম্বন্ধে মনের মধ্যে একটুখানি প্রশ্ন জাগছে। বলছে, হ্যাঁ রে ইমতিয়াজ, তুই কোথায় থাকিস? দেখবে দিদি আমি কোথায় থাকি? তুই আমাকে দেখাতে পারবি? হ্যাঁ পারবো তো, দেখো। বলে না একটা ভিশন, বুঝলে তো? ওর যেন মানস চক্ষে অপূর্ব একটা জায়গা, অপূর্ব মানে যেই জায়গা মানে আমরা হয়তো কল্পনাও করতে পারি না। আর বাড়িগুলো কাঁচের বাড়ি, কাঁচের বাড়ি, ঝর্ণা, ফুল, নানান রকম, মানে অপূর্ব সুন্দর একটা জায়গা। হ্যাঁ রে ইমতিয়াজ, তুই কি করিস সেখানে? আরে কত কাজ আছে দিদি, আমি দেখো না, এই দেখো আমি রিভার রাফটিং করছি। আবার একটা ভিশন ফুটে উঠলো যে ইমতিয়াজ সেই রিভার রাফটিং করছে জলের মধ্যে। আরেক দিনকে এসে বলল আমি রাগবি খেলছি। এবারে এই জিনিসগুলো শ্রাবস্তী যখনই এই ধরনের বার্তা পায়, সঙ্গে সঙ্গে সেই বার্তাগুলো আলী সাহেব ও তার পরিবারকে সে কমিউনিকেট করে দেয়। আলী সাহেব বলল যে হ্যাঁ, রিভার রাফটিংয়ের তো ভীষণ ফেভারিট স্পোর্ট ওর, ও খুব ভালোবাসে। আপনি কি করে জানলেন? তো বলছে আমি দেখলাম তো রিভার রাফটিং করছে। আবার ও বলল রাগবি খেলছে, সেগুলো আমি সব দেখলাম, টুকরো টুকরো সিনেমার ছবির মতো আমার চোখের সামনে দিয়ে ভেসে গেল। এতদিনে ওরা তো বুঝে গেছে যে এই কমিউনিকেশনটা একদম সত্যি, এবং মানে ওরা ভীষণভাবে যেন শ্রাবস্তীকে না আঁকড়ে ধরেছে যে আমাদেরকে ওর খবর এনে দাও, ওর খবর এনে দাও। একদিনকে কি হলো যে ও এলো একটা হুডি পরে, আমরা যেরকম পড়ি শীতকালে ঘোমটা দেওয়া এরকম একটা হুডি পরা, একটা কি কালারটা আমার ঠিক মনে নেই, বলছে ওই একটা কালারের হুডি পরে ও এলো। এবারে সেটাও যথারীতি ও শ্রাবস্তী কমিউনিকেট করেছে যে আজকে আমি ওকে দেখলাম ও একটা হুডি পরে আছে এই রঙের। বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও তো প্রচণ্ড হুডি ভালোবাসতো, ওই মাথায় ঘোমটা দিয়ে ওরকম করে হুডি, আর এই পার্টিকুলার রঙটা ওর ভীষণ ফেভারিট রঙ। ইনফ্যাক্ট এই রঙের ওর হুডি অলরেডি রয়েছে। তার মানে এতটাই রিয়াল যে সবটা মিলে যাচ্ছে, খাপে খাপে মিলে যাচ্ছে। এবারে তো শ্রাবস্তীর আস্তে আস্তে মনে না এই অন্য জগৎ, অতীন্দ্রিয় জগৎ, ডাইমেনশন, সেই নানান রকম প্রশ্ন ওর মনে উঠতে শুরু করলো। এবারে ওই ইমতিয়াজকে একদিনকে জিজ্ঞেস করলো, ভাই এই ডাইমেনশন ব্যাপারটা কি আমাকে একটু বুঝাবি? চিন্তা করো না দিদি, যথাসময়ে তুমি জেনে যাবে। দেখো মুখে কথা হয় না, কিন্তু মনে মনে কথা, মনের প্রশ্ন মনে উত্তর আসছে। এবারে বলছে যে অদ্ভুত ব্যাপার, শ্রাবস্তীর একটা অ্যাপ ছিল কিছু মোবাইলে, যেখানে ও কিনা ই বুকস নানান রকমের সেগুলো ও দেখতো টেকতো, এরকম একটা কিছু অ্যাপ ছিল ওর কাছে। পরের দিনই ওর অ্যাপে দুটো সাজেশন এলো, দুটো বইয়ের সাজেশন এলো। বই দুটোর নাম হচ্ছে জার্নি অফ সোল আর ডেস্টিনি অফ সোল, এবং দুটো বইয়ের অথর হচ্ছেন মাইকেল নিউটন বলে একজন ভদ্রলোক। শ্রাবস্তী কিন্তু একটুও সার্চ করেনি ডাইমেনশনস বা এই ধরনের কোনো বইয়ের সার্চও কখনো করেনি, অথচ ওর কাছে আপনা থেকে সাজেশন এলো এই দুটো বইয়ের, এবং দেখা গেল এই দুটো বই ই বুকস রূপে অ্যাভেলেবল
অ্যান্ড ফ্রি ডাউনলোড, সঙ্গে সঙ্গে দুটো বইও ডাউনলোড করে নিল এবং ও পড়তে শুরু করলো। এই ওর যাতায়াতের পথে ওর তো বললাম অনেকটা লং জার্নি, ওর বাড়ি এবং ওর কর্মক্ষেত্র। ও বসে বসে এই বইগুলো পড়ে। আস্তে আস্তে ওর মনের মধ্যে অনেক জিজ্ঞাসার উত্তর ও পেতে শুরু করলো। ডাইমেনশনস কি, সোল কোথায় যায়, কি করে, এই সমস্ত কিছু ওর কাছে একটার পর একটা পরিষ্কার করে আসতে শুরু করলো। এইবারে ঘটলো একটা কাণ্ড। শ্রাবস্তী এতদিনে বুঝে গেছে যে ইমতিয়াজ হচ্ছে একটি অত্যন্ত পিওর সোল। ও কিন্তু ইমতিয়াজকে একটি প্রশ্ন করেছিল এর মধ্যে যে হ্যাঁ রে, তুই যে এই আরেকটা ডাইমেনশনে যে তুই চলে গেলি, তুই বললি আই হ্যাভ স্লিপড ইনটু অ্যানাদার ডাইমেনশন, তো এই ডাইমেনশন চেঞ্জের সময় তোর কি খুব কষ্ট হয়েছিল? ইমতিয়াজ হেসে বলল, নট অ্যাট অল, আমার একদম কষ্ট হয়নি দিদি, আমি জাস্ট চলে গেছি, খুব স্মুথ আমার এই যে ট্রানজিশনটা, ইট ওয়াজ ভেরি স্মুথ, আমার একদম কষ্ট হয়নি। এটাও যখন কমিউনিকেটেড হলো তার পরিবারের কাছে, প্রত্যেকে আশ্বস্ত হলো যে তার, আমরা যাকে জাগতিক অর্থে মৃত্যু বলি, সেই মৃত্যুটা তার কিন্তু সুখের ছিল, মানে মৃত্যুটা কষ্টদায়ক ছিল না। এইটা জেনে তার মা বাবা এবং পরিবারের লোকেরা একটু শান্তি পেল। এইবারে একদিন হয়েছে, আমি বললাম যে অনেকটা দূর শ্রাবস্তীকে যেতে হয়, বা দুটো বাস, এবং দুটো বাসের মাঝখানে একটা লম্বা হাঁটা পথ, মানে যেইখানে নামিয়ে দেবে প্রথম বাসটি, সেখান থেকে আবার বেশ কিছুটা হেঁটে গিয়ে আরেকটা বাস স্ট্যান্ড, সেখানেও সবসময় বাস অ্যাভেলেবল থাকে না, কিছুটা ওয়েট করতে হয়, তারপরে বাস আসে যায়। ওর মানে অফিস থেকে ফিরতে ফিরতে প্রায় সেই 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা ওর লেগেই যায়। এবারে ও একদিনকে ওরকমভাবে তো প্রথম বাসটা ওকে নামিয়ে দিয়েছে, তারপরের যে এরিয়াটা, সেখানে না একটি স্টেশন আছে, রেলওয়ে স্টেশন, এবং জায়গাটি খুব জনবহুল, কিন্তু অনেকটা হাঁটা পথে, জনবহুল জায়গাটার মধ্যে দিয়েও হেঁটে যাচ্ছে। কিন্তু হঠাৎ ও বুঝতে পারছে ওকে কেউ ফলো করছে, কোনো বাজে লোক ফলো করছে। শ্রাবস্তী জানে যে ও যেই জায়গাতে থাকে সেইখানকার মানুষজন কিন্তু সাউথ ইন্ডিয়ার যেই পার্টে ও থাকে সেই মানুষরা কিন্তু খুব ভদ্র, তারা মেয়েদেরকে কখনো উত্ত্যক্ত করেন না। কিন্তু অনেক লোক যেখানে আসতে শুরু করে, বুঝতে পারছো তো, মানে বাংলা থেকে লোক গেছে, রাজস্থান থেকে লোক গেছে, বিহার থেকে লোক গেছে, নানান কর্মসূত্রে, ও তো যেরকম আছে প্রবাসী বাঙালি, সেরকম বিভিন্ন ধরনের লোক, তারা কিন্তু তাদের সেই উৎকট স্বভাবটা ছাড়তে পারেনি। ও বেশ বুঝতে পারছে ওর পেছনে একটি লোক ওকে ভিড়ের মধ্যে ফলো করছে, এবং লোকটি একা নয়, লোকটি কিছুটা আসার পরে ডান দিক থেকে আরেকটি লোক এসে জয়েন করলো, বাঁ দিক থেকে আরেকটি এসে লোক জয়েন করলো, এরকম করে বেশ 3-4 জনের একটা গ্যাং ওকে টার্গেট করেছে। ও অল্প বয়সী মহিলা, অতটা হেঁটে যাচ্ছে, ও বুঝতে পারছে যে চারিদিকে, মানে একবার কল্পনা করো ছবিটাকে, আমি বললাম না আমি তোমাদেরকে একটা সিনেমা দেখানোর চেষ্টা করছি, তোমরা সিনটাকে বোঝার চেষ্টা করো। আমি জানি না কতটা আমি তোমাদেরকে সিনেমার মতো করে দেখাতে পারছি, কিন্তু তোমরা, যার জন্য আমি খুব একটা কমেন্ট পড়ছি না যাতে সিন নষ্ট না হয়। ও যাচ্ছে এরকম ভয়ে ভয়ে, এরকম করে হাতে এরকম করে ব্যাগটাকে নিয়ে ও এরকম পেছনে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, এবং ও বুঝতে পারছে ওই ভিড়ের মধ্যেও 3-4টে বদমাইশ লোক ওকে ফলো করে আসছে, সন্ধেবেলাতে ওকে টার্গেট করেছে।
ও তো এদিকে ঠাকুরের নাম জপ করছে যে ঠাকুর আমাকে রক্ষা করো, ঠাকুর এই বিপদের হাত থেকে আমাকে রক্ষা করো। হঠাৎ ওর না মনে হলো ইমতিয়াজ, ইমতিয়াজ ভাই আমার বড্ড বিপদ, তুই আমাকে বাঁচা। সঙ্গে সঙ্গে ও ফিল করলো যে ইমতিয়াজ ওর পাশে এসে গেছে, কিন্তু ও দেখতে পাচ্ছে না। মন তো ভীষণ বিক্ষিপ্ত, ও ভিশনটা দেখতে পাচ্ছে না। ও না কিন্তু ও ফিল করছে যে ইমতিয়াজ ইজ স্ট্যান্ডিং ক্লোজ বাই। হ্যাঁ, ও না ইমতিয়াজ আমাকে বাঁচা, ইমতিয়াজ আমাকে বাঁচা, এরম করতে করতে যাচ্ছে। এবং হঠাৎ করে জানো তো, মানে আউট অফ দ্য ব্লু যেরকম বলে, এক গাদা দেহাতি লোক, মানে আমাদের এখানে হয় না, আমাদের দেখবে অনেক সময়তে, আমি খুব মেট্রোতে পাই, আমি লিখেওছি টুকটাক, যে অনেক সময়তে সেই না বিরাট বাহিনী ওঠে, হয়তো বিহার থেকে এসেছে, তারা এখানে কালীঘাট চত্বর দেখবে, দেখে আবার দক্ষিণেশ্বরে যাবে মেট্রোতে করে, মানে সেই তাতে বাচ্চা থাকে, বুড়ো থাকে, মাঝবয়সী থাকে, সব হাতে সেই প্যাড়া ফেড়া নিয়ে, মাথাতে এরকম মেটে সিঁদুর পরা, সব তারা গ্রুপ করে আসে। এখানে বাচ্চা কাঁদছে, ওখানে ঝগড়া করছে, এরকম ক্যালোর ব্যালোর করতে করতে ওরা মুভ করে। কোথা থেকে একটা গোটা ক্রাউড চলে এলো। সে বলে সে বাচ্চা কাঁদছে, কোনো মহিলা ঝগড়া করছে স্বামীর সঙ্গে, চিৎকার চেঁচামেচি করতে করতে একটা বড় দঙ্গল চলে এলো। আর ও কি করলো, শ্রাবস্তী ওই দঙ্গলের মধ্যে মিশে গেল। এবং ও বেশ বুঝতে পারছে যে ওকে চারিদিকে ঘিরে এরা এত, এদের অ্যাক্টিভিটি, এতগুলো লোকজন, ওরা একদম, মানে ও নিজেকে বুঝতে পারছে যে আমাকে যে বদমাইশ লোকগুলো ফলো করছিল তারা আমার আর ট্র্যাক রাখতে পারছে না। ও সেটা বুঝতে পারছে যে তারা আমাকে আর ঠিক পাচ্ছে না। সেই মনে আছে সেই কাহানি সিনেমাটা আমরা দেখেছিলাম বিদ্যা বালানের, যেখানে সেই সাদা শাড়ি লাল পাড়, পুরো সেই বালিগঞ্জ কালচারালের ক্রাউডটা লাল পাড় সাদা শাড়ির মধ্যে, ও সাদা শাড়ি লাল পাড় মিশে গেল, ওকে পুলিশ ট্রেসই করতে পারলো না। শ্রাবস্তী ঠিক সেই রকম ভাবে না একদম ভিড়ের মধ্যে মিশে গিয়ে, এবং অদ্ভুত ব্যাপার, ও কিন্তু বুঝতে পারছে যে এই গোটা ক্রাউডটা ঠিক ওই বাস স্টপেই যাচ্ছে যেই বাস স্টপে ও যাচ্ছে। কিন্তু আবার এটাও বুঝতে পারছে ওদের ওই কথাবার্তা কানে আসাতে যে ওরা কিন্তু ওর বাসটা ধরবে না, ওরা আরেকটা ডিফারেন্ট বাস ধরবে। তাই বা কম কি, স্ট্যান্ডে তো এতগুলো লোক থাকবে, ওকে তো বাসের জন্য অপেক্ষা করতে হয় অনেকক্ষণ ওখানে, তো এরাও তো থাকবে ওর সাথে। ও তো ভিড়ের মধ্যে মিশে এরকম চুপচাপ আছে, আর ও তো ইমতিয়াজকে ফিল করতে পারছে। অদ্ভুত, গিয়ে দেখছে একটা বাস, যে বাসের জন্য ওকে কিনা অপেক্ষা করতে হয় প্রায় 15-20 মিনিট, সে বাস তো পুরো সেজে গুজে রেডি, বাস দাঁড়িয়ে আছে, শ্রাবস্তী উঠলো আর বাস ছেড়ে দিল। কি অদ্ভুত কাকতালীয় ব্যাপার বলো। মানে ও বুঝতেও পারলো না, মানে একটা সোলের কি এতটা পাওয়ার হতে পারে, নাকি এটা কাকতালীয়, কিছু বোঝা গেল না। কিন্তু ও তো সেভড হয়ে গেল। আর ও মনে মনে তো বলছে, ইমতিয়াজ থ্যাংক ইউ ভাই, তুই আমাকে বাঁচালি, থ্যাঙ্কস আ লট। এরকম করে সেদিনকের জন্য তো বেঁচে গেল। এরপরের ঘটনা ঘটছে যে বারবার করে ও যখন ডাকে যে ইমতিয়াজ তোর মা এটা জানতে চাইছে, তোর বাবা এটা জানতে চাইছে, এবং ওরা না জানতে চাইতো যে ইমতিয়াজকে একটু জিজ্ঞেস করো এটা আমরা করবো কিনা। আচ্ছা, এর মধ্যে একটি ঘটনা আমি কিন্তু মিস করে গেছি, সেটা খুব ভাইটাল ঘটনা একটা, সেটা আরো আগের। ইমতিয়াজ মারা যাওয়ার পর আমাদের যেরকম সনাতন ধর্মাবলম্বীদের শ্রাদ্ধ হয়, তো ওদেরও কিন্তু একটা এরকম রিচুয়াল আছে
ইসলাম ধর্মাবলম্বীদের, যেখানে আত্মার শান্তি কামনায় ওরাও একটা অনুষ্ঠান রাখে। তো সেখানে আলী সাহেব শ্রাবস্তীকে বলেছিল যে শ্রাবস্তী এসো, তুমি আসলে আমাদের খুব ভালো লাগবে। বলেছিল আচ্ছা ঠিক আছে, আমি অফিসের পরে আমি যাব। তখন ইমতিয়াজ সামনে এসে, তুমি একদম যাবে না দিদি? কেন রে? আমি তো আছি। আরে আমি তো এই দেখো না, আমি তো রয়েছি। ওরা কি তোমাদের আমার কি সব অন্ত্যেষ্টি কাজ টাজ করছে, এগুলো আমি পছন্দ করছি না, আমি যাব না। তুমি যাবে না, আমি না করে দিচ্ছি। শ্রাবস্তী তোর দিদিকে ফোন করলো যে শোন, আমি না যেতে পারবো না রে তোদের বাড়িতে, কারণ ইমতিয়াজ আমাকে না করছে। কেন দিদি, কি বলছে ইমতিয়াজ? ইমতিয়াজ বলছে যে ও তো আছে, ও তো বর্তমান, তোরা ওকে এরকম মৃত বলে কাজকর্ম করছিস, তো ও এটা ভালো চোখে দেখছে না। বলছে দিদি দেখো, ও যাই বলুক, ও তো ফিজিক্যালি নেই আমাদের মধ্যে, এটা তো ঠিক কথা, আর আমাদেরকে আমাদের ধর্ম মেনে এই অনুষ্ঠানটা করতেই হয়, তা আমরা তো আমাদের মতো অনুষ্ঠান করছি। কিন্তু ও যদি তোমাকে না করে থাকে তাহলে তুমি এসো না, আমরা মানে উই উইল আন্ডারস্ট্যান্ড যে তুমি কেন আসোনি, আমরা কেউ কিছু মনে করব না, কারণ ওই যখন তোমাকে না করছে তুমি এসো না। তো ঠিক আছে, শ্রাবস্তী তো আর গেল না। এইবারে শ্রাবস্তী যখনই ইমতিয়াজকে ডাকে বা কোনো রকম কথাবার্তা হয়, দিদি আবার ডাকছো কেন বলো, আমার অনেক কাজ, আমাকে কাজের মধ্যে থাকি, কাজকর্মের মধ্যে এত ডাকলে হয়, এই কথাটা প্রায়ই বলতো ইমতিয়াজ। তখন বলছে যে হ্যাঁ রে ইমতিয়াজ, তোর মা জিজ্ঞেস করছে তুই কি আর ফিরবি না, তুই আসবি না? আমি আসবো দিদি, আমি আসবো, আমি কোনো একটা রূপে আমি ফেরত ঠিক আসবো, কিন্তু মা যদি এরকম কান্নাকাটি করে, মা যদি বুঝতে না চায়, তখন এটা আমার পক্ষে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, মাকে বোঝাও। এবারে দেখো, শোক ও সন্তপ্তা মা, সে কি বুঝতে পারে? আমি মানছি স্পিরিট হিসেবে, সোল হিসেবে ও আছে, কাছে তো নেই, বা কাছেও যদি থাকে আমি তো তাকে দেখতে পাচ্ছি না, আমি তো তাকে ধরতে পাচ্ছি না, আমি তো তাকে আদর করতে পাচ্ছি না। মা তো সন্তানকে আদর করতে পারছে না, স্নেহ উজাড় করে দিতে পারছে না, তার কষ্টটা তো থেকেই যাবে। কিন্তু যেরকম ইয়াং ছেলেরা বলে ওই মা বুঝছে না, মাকে তুমি বোঝাও। শ্রাবস্তী বারবার বোঝায়, আপনি এত কান্নাকাটি করছেন, ও কিন্তু এটা একদম মানে ওর খুব স্ট্রেন হচ্ছে। তো মাও চেষ্টা করছে নিজেকে যতটা সংযত রাখা যায়, কিন্তু পেরে উঠছে না। সেটা খুব স্বাভাবিক, কারণ মা নিজের বুকের কাছে তো সন্তানকে টেনে নিতে পারছে না। এবারে কি হয়েছে, প্রায়ই ইমতিয়াজ একটা কথা বলছে যে আমি কাজে আছি, কাজের মধ্যে আমার ডিস্টারবেন্স হচ্ছে, এই হচ্ছে। শ্রাবস্তী বলে হ্যাঁ রে, তোর এত কিসের কাজ? তুই সবসময় বলিস কাজ কাজ কাজ, কিসের কাজ তোর? ওই যে তোমাদের ধারণা আছে না রেস্ট ইন পিস, আমাদের স্পিরিট ওয়ার্ল্ডে রেস্ট ইন পিস টিস বলে কিছু হয় না দিদি, এখানে আমরা কাজ করি, আমাদের অনেক কাজ। কি কাজ রে, একবার দেখাবি? ও তুমি ঠিক দেখতে পাবে। একদিনকে শ্রাবস্তী ওই বাসে যেতে যেতেই ও ভিশন দেখছে ইমতিয়াজ একটা সাদা রোব পরেছে, একটা সাদা জব্বা আলখাল্লার মতো পরে হেঁটে যাচ্ছে, আর ওর পেছনে পেছনে আরো অনেক মানুষজন ওকে ফলো করে করে হেঁটে যাচ্ছে। এবারে সেই মানুষগুলো কিন্তু রোব পরা নয়, সেগুলো সাধারণ আমাদের মতো পোশাক আশাক পরা অনেকগুলো লোক ইমতিয়াজকে ফলো করতে করতে যাচ্ছে।
তখন ও সেদিনকে তো শ্রাবস্তী আর কোনো প্রশ্ন করেনি, দেখছে যে ও একটা কাজের মধ্যে রয়েছে। তো পরে আরেকদিনকে ওর সঙ্গে এরকম দেখা, ওকে স্মরণ করেছে, দিদি কেন ডেকেছো? হ্যাঁ রে ইমতিয়াজ, কি কাজ করিস রে তুই, দেখছিলাম। বললে শোনো দিদি, আমাদের এখানে অনেক কাজ, এখানে যেই সমস্ত স্পিরিটসরা আসে তাদেরকে স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া, তাদেরকে হিলিং করানো, তাদেরকে একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রানজিশন করিয়ে দেওয়া, এরকম অনেক কাজ আছে। আর জানো, তোমাদের পৃথিবীর লোকদের জন্য আমরা এখানে কত কাজ করি, কত কল্যাণমূলক কাজ হয় পৃথিবীর মানুষদেরকে বাঁচিয়ে রাখার জন্য, তাই না কি রে? কি কি কাজ হয়? তখন বলছে কি কাজ হয়। এইবারে দেখো, এই যে গোটা ঘটনাক্রমটা চলছে, যেটা শুরু হয়েছে 2014 সালে, হ্যাঁ 2014 সাল থেকে চলছে, কিন্তু বছর ঘুরে গেছে, অনেকগুলো বছর ঘুরে গেছে। বছর ঘুরে গিয়ে আমাদের কোভিডের সময় এসে উপস্থিত 2019, 2020 সেই সময়টা। বলছে দিদি দেখছো কতজন মারা যাচ্ছে কোভিডে? বলছে হ্যাঁ তো, তোরা যে বলিস তোরা মানুষের কল্যাণের জন্য কাজ করিস, কি করছিস রে? বলে আমরা তো করছি, খুব শিগগিরই তোমাদের কোভিডের ওষুধ এসে যাবে। দেখো কথাটা শুনতে কিন্তু তোমাদের মনে হতে পারে যে খুব অবিশ্বাস্য, আবার কি বলছে শোন, এসব আবার ঘটনা হয় নাকি? কোভিডের ওষুধ এসে যাবে, স্পিরিচুয়াল ঠিক করছে। কিন্তু অ্যাজ পার ইমতিয়াজ, এখানে আমরা যা পাই আগে ওটা ওখানে তৈরি হয়, তারপরে সেই বোধ, সেই জ্ঞান, উপযুক্ত যে আধার, তার কাছে আইডিয়া হিসেবে ওখান থেকে ট্রান্সমিটেড হয়ে আসে। মানে আমাদের কোনো একটা শুভ বুদ্ধি, বা অনেক সময় হয় না, ধরো আমরা একটা বিপদে পড়ে গেছি, বিপদ থেকে উদ্ধার হতে হবে, হঠাৎ একটা বুদ্ধি খেলে গেল। এই যে বুদ্ধিটা হঠাৎ খেলে যাওয়া, এর পেছনে অনেক সময় গার্ডিয়ান এঞ্জেলস থাকে। মানে এই ধরনের উন্নত পিওর সোল, যারা আমাকে তাদের বুদ্ধিটা আমার মাথায় সঞ্চারিত করে দিল, এবং আমি তখন হঠাৎ করে আমার আইডিয়াটা এসে গেল। আমাদের অনেক সময় দেখবে এরকম অদ্ভুত, মানে র্যান্ডম কিছু আইডিয়া হঠাৎ এসে যায় চমৎকারের মতো, এবং সেটা দিয়ে আমাদের দারুণ একটা কিছু কাজ হয়ে যায়, ক্লিক করে যায়। আমরা তো ভাবি আমার বুদ্ধি থেকে এলো, আসলে আমার বুদ্ধি আর গ্রেটার কনসিয়াসনেস এই দুটো তো যুক্ত। আমরা তো জগৎ ছাড়া নই, আমাদের বিশ্ব জগতের সঙ্গে আমার বৌদ্ধিক যে বিষয়টি, সেটা আমাদের আত্মিক বৌদ্ধিক এই ব্যাপারটা কিন্তু সংযুক্ত। আর এই সংযুক্তিটা কারা ঘটায় না? যারা পিওর সোলস, মানে একেবারে সেই ঐশ্বরিক বার্তা আমাদের কাছে এসে পৌঁছায়। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, যদি তাই হয় সোম, তাহলে আমরা বিপদে পড়ি কেন? আমরা সবসময়তে কেন উদ্ধার পাই না? সেই ঠাকুর মায়ের সংসারে আমি যে লাস্ট দিন আমি আর চৈতি তোমাদের লাইভ করেছিলাম, তোমরা অনেকে হয়তো দেখেছো, আমি একটা কথা বলেছিলাম না, যে নিজের ক্ষেত্রটাকে প্রস্তুত করতে হয়। আচ্ছা ধরো নাই যে ইমতিয়াজ নিজের বাবা মা, নিজের বোনকে ছেড়ে, নিজের প্রেমিকাকে ছেড়ে শ্রাবস্তী, যার সঙ্গে কিনা তার একবারই দেখা হয়েছে কর্মসূত্রে তার বাবার অফিসে, তার বাবার জুনিয়র কলিগ, অনেকটা ছোট,
উনি একজন মানে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পারসনস অফিসে, আর শ্রাবস্তী হচ্ছে তার থেকে অনেকটা বয়সে ছোট। শ্রাবস্তীকে কেন বেছে নিল এই এত কিছু বলার জন্য? কারণ শ্রাবস্তীর মননটা, শ্রাবস্তীর মনটা, শ্রাবস্তীর আধারটা প্রস্তুত এই ধরনের সিগন্যালসগুলোকে ক্যাপচার করার জন্য। কাজেই যার অন্তঃকরণ প্রস্তুত হয়ে আছে, ঐশ্বরিক কৃপাতে হোক বা তার নিজের সুঅভ্যাসের ফলেই হোক, তার কাছে কিন্তু এই ধরনের বার্তা, এই ধরনের দৃশ্য, এই ধরনের সিগন্যালস তার অ্যান্টেনাতে, তার র্যাডারে ধরা পড়ে যায়। নইলে শ্রাবস্তীকে বাছার আর কোনো কারণ ছিল না। শ্রাবস্তীর সঙ্গে তার একদিনেরই পরিচয়, তাও কাজের পরিচয়, এবং সে তার আত্মীয় নয়, বন্ধু নয়, তার কেউই নয়। সে তার বাবার একজন জুনিয়র সহকর্মী। তাকে কেন ইমতিয়াজ বেছে নিয়েছে এতগুলো বার্তা দেওয়ার জন্য? কারণ শ্রাবস্তীর অ্যান্টেনা বা শ্রাবস্তীর র্যাডারে এগুলো ধরা পড়ে, যেগুলো হয়তো আমার র্যাডারে ধরা পড়বে না। তো সেই রকম, কাজেই যার মাথায় খেলে যায় তার মাথায় খেলে যায়। আবার আমরা হয়তো সিগন্যালটা পাই কিন্তু হেলায় হারাই, আমরা সেটাকে ক্যাচ করতে পারি না, ধরতে পারি না, ধরতে পারলেও বিশ্বাস করি না। আমাদের তো খুব অবিশ্বাসী মন, আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি ও মনের ভুল, উল্টো পাল্টা কিছু একটা, ও স্বপ্ন টপ্ন ছিল, ফালতু জিনিস, আমরা উড়িয়ে দিই। তো এইভাবে কিন্তু ও বলেছিল, এবং তখন শ্রাবস্তী আবার যখন কমিউনিকেট করে ওর বোনের সঙ্গে, ওর দিদির সঙ্গে, তখন বলে জানো তো, বলছে যে ইমতিয়াজ বলছে যে আমাদের কোভিড সিচুয়েশন খুব শিগগিরই আন্ডার কন্ট্রোল হতে চলেছে। এবং দিদি এতদিনে জানে যে শ্রাবস্তী ওদেরকে এই বার্তাগুলো পৌঁছানোর জন্য সে টাকাও নেয় না, পয়সাও নেয় না, সে নিজেকে কোনো মিডিয়াম বলে ক্লেমও করে না, তার খ্যাতিরও কোনো লিপ্সা নেই। সে শুধুমাত্র বলে দেয় তাদেরকে যা সে জানতে পারে, এবং যা যা বলে সেগুলো একদম 100% সত্যি। কাজী বলে তাই নাকি দিদি? বলে তাহলে এটা তো খুব সুখবর। বলছে হ্যাঁ, এটা সুখবর। এরকম করতে করতে সত্যি সত্যি কোভিড কন্ট্রোলে এলো, তার ভ্যাকসিন বেরিয়ে গেল, সমস্ত কিছু হলো। এইবারে একটা খুব মজার বিষয় হয়েছে। বলে একদিনকে শ্রাবস্তী দেখছে যে একটা বড় টিভি স্ক্রিনের মধ্যে থেকে ইমতিয়াজ কথা বলছে শ্রাবস্তীর সঙ্গে। শ্রাবস্তী বলছে এ কি রে, তুই এরকম টিভি স্ক্রিনের মধ্যে তুই কেন আজকে এরকম? তো আমি বলছি কিছু না, তুমি তো সব কথা মাকে বলো, মাকে গিয়ে বলো যে তুমি কি দেখেছো, মা ঠিক বুঝতে পারবে। যে হাসছে, মিটিমিটি হাসছে। ও তো কিছুই বুঝতে পারলো না শ্রাবস্তী ফোন করে ওর মাকে বলছে যে আজকে না আমি দেখলাম ও একটা টিভি স্ক্রিনের মধ্যে, একটা বড় স্ক্রিনের মধ্যে ওর মুখটা দেখা যাচ্ছে, ও আমার সঙ্গে কথা বলছে। আমাকে শুধু বলল যে তুমি মাকে বলো, মা ঠিক বুঝতে পারবে। তখন গিয়ে বলছি এ বাবা, এই বলে আমি কি বলো তো? বলে আমি না সবসময়তে আমি ভাবি যে আচ্ছা শ্রাবস্তী যে বলে যে আমি এরকম ইমতিয়াজকে দেখতে পাই, তো আমি মনে মনে ভাবছিলাম যে আমি কি একটা বড় স্ক্রিনের মধ্যে কি এরকমভাবে শ্রাবস্তী ওকে দেখে, যেরকম টেলিভিশনে আমরা দেখি মানুষকে।
বলে ঠিক সেই রকম মানে আমার যেই ওই থটটা এসেছে, দেখো ও কিরকম মানে ফাজলামি এটা ওর, যে ও ওরকম ভাবে দেখছে। এইবারে তো এরকম ভাবে অনেক 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 ঘটনা, সব ঘটনা আমি জানতে পারিনি, কিন্তু আস্তে আস্তে এই দেখা করার ফ্রিকোয়েন্সিটা কমতে থাকে। মানে মানে আগে যেরকম ঘন ঘন নিজেই চলে আসতো, এখন আর আসে না। আর যখন ডাকে, শ্রাবস্তী তো ডাকলেও চলে আসতো, তো এখনো ডাকলেও আর মানে একদিনই ডাকলো হয়তো 3-4 দিন পরে বললো দিদি কি বলছো বলো, আর বেশিক্ষণ থাকে না। তখন বললো যে কেন রে তুই আজকাল আসিস না? বললো আমার অনেক কাজ দিদি। আর আমি মানে এখন যেটা হয় যে ওই আমাদের সঙ্গে সেই স্পিরিট ওয়ার্ল্ডের দূরত্ব তো বাড়তে থাকে, সেই বেড়ে যাচ্ছে। আর শ্রাবস্তী খুব ভালো করেই বুঝতে পারে যে এই সময়তে আর ডাকা সমীচীন নয়, ওর হয়তো কষ্ট হয়। করতে 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 এই 2020 সাল অবধি ভালো রকম তাদের মধ্যে কমিউনিকেশন ছিল। 2014 থেকে 2020 এতগুলো বছর টানা শ্রাবস্তীর সঙ্গে তার যোগাযোগ ছিল। কিন্তু এখন আবার এবারে আমি তোমাদেরকে বলি এই ঘটনা আমি জানলাম কি করে। আমি জানলাম শ্রাবস্তীর কাছ থেকে। আর শ্রাবস্তী আমাকেও বলবো করে অনেক দিন বলেনি। আমি বলছিলাম কিরে আমাকে ঘটনাগুলো বললি না? বললো দাঁড়া আমি পারমিশন চেয়েছি, আমি জানি না পারমিশন পাবো কিনা। তারপরে একদিন আমাকে বললো আমি পারমিশন পেয়েছি। তাহলে কিসের পারমিশন? বলে আমি ইমতিয়াজের পারমিশন নিচ্ছিলাম যে ওর ঘটনা আমি বলতে পারি কিনা তোকে, কারণ তুই তো আবার অন্য বন্ধুদেরকে এই প্ল্যাটফর্ম থেকে জানাবি, তো আমি কি বলতে পারি? বললো সেই উত্তরও এসেছে আমার অনেক দিন পরে। আমি সেই বার্তা পেয়েছি যে হ্যাঁ বলতে পারো, তবে রিয়েল আইডেন্টিটি একটু আড়াল করে। তো ইমতিয়াজের এই ছিল ঘটনা। তো সেই পারমিশন পাওয়ার পর শ্রাবস্তী আমাকে বলেছে আমি তোমাদের কাছে এই এতদিন পরে ও যখন পারমিশনটা পেয়েছে ইমতিয়াজের কাছ থেকে, আমি তোমাদেরকে বললাম। আমি গোটা বিষয়টাকে সিনেমার মতো করে তোমাদের দেখাতে চেষ্টা করলাম। আমি জানি না আমি পারলাম কি না, যার জন্য আমি কিন্তু কমেন্ট পড়িনি। তোমরা অপরাধ নিও না, কারণ কমেন্ট পড়লে হয়তো মানে ছোট ছোট আলাদা আলাদা যদি গল্প হতো, ঘটনা হতো, আমি মাঝে মাঝে কমেন্টগুলো নিতাম। আমি সবার কমেন্টের উত্তর দেব একবার আমি when I am done with it, তখন কাজেই তোমরা কিছু মনে করো না। আর একটা কথা আমি বলতে পারি, ওই যে বলে না যে সত্য কিন্তু বড় অদ্ভুত। তো এমন অদ্ভুত ঘটনা মানুষের জীবনে ঘটে যেগুলো আমাদের কল্পনাতীত। অনেকে বিশ্বাস করবেন, অনেকে আবার উড়িয়ে দেবেন এটাকে গাঁজাখুরি বলে। কিন্তু আমি বলবো যে যাদের ভাল লাগবে না তারা, বা যাদের মনে হচ্ছে যে এটা হয়তো গল্পটা বিশ্বাসযোগ্য নয় বা ঘটনাটা বিশ্বাসযোগ্য নয়, তারা শুনো না, বা জাস্ট মনোরঞ্জন হিসেবে তো তারা নিও। কিন্তু আমি যার কাছ থেকে শুনেছি, মানে শ্রাবস্তী কিন্তু আমার অত্যন্ত বিশ্বাসভাজন, বহু দিনের
খুব ঘনিষ্ঠ বন্ধু, তার কথা অবিশ্বাস করার মতো কোনো কারণ, কোনো যুক্তি আমার কাছে নেই। আমি তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। সে যখন বলেছে এটা সত্য, আমার কাছে এটা 100% সত্য, আর আমি এটাকে সত্য মনে করেই তোমাদের সঙ্গে ভাগ করে নিয়েছি গল্প হলেও সত্যির আসরে। তোমাদের কেমন লাগলো আমাকে জানাও। আর এবারে দেখি কে কি লিখলে। সবাই যারা যারা বলেছো, মহুয়াদি বলেছো শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা। আমাদের সমস্ত, রুবি ম্যাডাম এসেছেন, জয়িতাদি তো ছিলেনই, তাপসী দিয়ে এসেছো, সোনালি আছো, কি দীপ্ত এসে জয়েন করেছো আমাকে। আমি এখন সব দেখছি আর কি। সুদীপ্তা তো ছিলে, পূর্ণিমা বোন জয়েন করেছো, পলাশ বাসু রায় বলছে হাই। হাই পলাশ। পলাশ জিজ্ঞেস করছে আপনি কি দাদা ভয়েস ওভার আর্টিস্ট করেন বা এনি সর্ট অফ থিয়েটার অ্যাক্টিং এক্সপিরিয়েন্সড? না গো ভাই, আমার কোনো থিয়েটার সম্বন্ধে কোনো আইডিয়া নেই। মানে আমি দেখতে খুব ভালোবাসি, কিন্তু আমি না কোনো অ্যাক্টিংয়ে আমার কোনো এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা নেই, বা আমি ঠিক জানি না, ওই ক্রাফটটা আমার ঠিক জানা নেই। তবে আমি খুব পছন্দ করি, ভীষণ পছন্দ করি। তো তোমাদের কেমন লেগেছে তোমরা যদি একটুখানি জানাও আমাকে। তবে খুব ইন্টারেস্টিং না এই ভয়েস ওভারের ব্যাপারটা, বা এগুলো খুব ইন্টারেস্টিং, আমার খুব ভালো লাগে। যারা করতে পারেন তাদেরকে আমি ভীষণ শ্রদ্ধা করি। অ্যাক্টিং এত সুন্দর একটা পাওয়ারফুল মিডিয়াম। তাপসীদি বলছো ছবি দেখলাম না, শুনলাম। তাই দিদি, তোমার ভাল লেগেছে? তোমাদের যদি ভালো লেগে থাকে, আমি যদি তোমাদের কাছে ঠিকঠাক পৌঁছতে পেরে থাকি, তাহলে আমি মনে করব যে আমার এই প্রচেষ্টা সার্থক। তো এদিকে আমাকে সমানে ইন্টারনেট রক্তচক্ষু দেখাচ্ছে, স্লো কানেকশান রোজ দেখায়। এই অসভ্যতাটা প্রচণ্ড করে ইন্টারনেট আমার সঙ্গে। একবার, ও আচ্ছা, পলাশ নিজে ভয়েস ওভার আর্টিস্ট, কি ভালো। পলাশ, পরিচয় হয়ে খুব ভালো লাগলো ভাই। মানে আমাকে তোমার কাজ তুমি পাঠিও, আমি শুনবো, আমার খুব ভালো লাগে, খুব ইন্টারেস্টিং লাগে। তো আমি কতটা বলতে পারলাম, তুমি হয়তো আরো ভালো করে বলতে পারতে, কারণ যারা এত সুন্দর মানে করতে পারে, যাদের অ্যাক্টিং স্কিলটা আছে, তারা সত্যি, তারা তো পুরো মানে প্রাণ দেয় একটা কাহিনীকে সুন্দর করে। আমি ভাই আমার মতো করে যতটা বলতে পারলাম। তোমার যদি ভালো লেগে থাকে তো অনেক ধন্যবাদ। আর এই হচ্ছে আমাদের তাহলে গল্প হলেও সত্যির আজকের ঝুলি আমি বন্ধ করি, আজকের ঝাঁপি। আর প্রসঙ্গত আরেকটি কথা বলে রাখি আমার ইউটিউবের বন্ধুদেরকে, যে কেন দিদি তুমি কিছু শুনতে পেলে না? ভারতীদি বলছো আমি কিছুই শুনতে পেলাম না। তুই পরে এসেছো, কিন্তু তুমি শুনতে পাবে। আমাদের এই দেওয়ালে তো রইলো, আমার এই এটা তো রয়েই গেল। আর তাছাড়া ইউটিউবে তো আমি আজকে রাত্রিরেই আপলোড করে তোমার কাছে পাঠিয়ে দেব। তুমি তখন শুনে নিয়ে আমাকে জানিও কেমন লাগলো। আর ইউটিউবের বন্ধুদেরকে বলি যে আমরা আরেকটা সেকশন শুরু করেছি। একটা সেকশন ছিল জানো তো, একটা প্লে লিস্ট ছিল কথা অমৃত সমান বলে। তো ঠাকুর মায়ের সংসার থেকে আমরা একটা লাইভ শুরু করেছি, একটি মাত্র সূচনা পর্ব হয়েছে। যে বন্ধুরা জানে না, কারণ এটা তো একদম নতুন প্রয়াস, তো যেই বন্ধুরা জানেন না তাদের জন্য বলে দিই যে আমরা সেই ওই প্লে লিস্টে, মানে এটা তো গল্প হলেও সত্যি, আর কথা অমৃত সমান বলে আরেকটি প্লে লিস্টে গেলে
ঠাকুর মায়ের সংসারের লাইফ, যেখানে আমরা আমাদের ঠাকুর, আমাদের জগৎজননী মা ও স্বামীজি মহারাজের ভাবাদর্শ নিয়ে আমাদের মতো করে আলোচনা করার চেষ্টা করি। তো সেইটাও তোমরা শুনো, তোমাদের কেমন লাগে তোমরা আমাদেরকে জানিও। তাহলে আমরা সাহস পাই ওরকম বৃহৎ একটা ব্যাপারকে আমাদের এই আটপৌরে সংসারে কি করে নিয়ে আসা যায়, সেই দুরূহ কাজটি আমি আর আমার স্ত্রী দুজন মিলে মানে খুব ভয়ে ভয়ে শুরু করেছি। ভয়ে বলবো না, ভালোবেসে শুরু করেছি। কারণ ঠাকুরমা তো আমাদের মা বাবার কথা তো ছেলেপুলেরাই বলবে, তাই না? তো সেই জন্য আমরা ঠাকুর মাকে নিয়ে শুরু করেছি। তো তোমরা শুনো, আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন মানে ভগবান এবং ভগবতীকে এই আমাদের এই ছোট্ট পরিসরে তাদেরকে নিয়ে আসতে পারি তোমাদের সামনে নতুন করে, আমাদের মতো করে। তোমরা শুনো। আর নতুন বন্ধুরা আমাদের ডেসক্রিপশন বক্সে, ইউটিউবের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপের গল্প হলেও সত্যি গ্রুপের লিঙ্কটা দেওয়া থাকে। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের সদস্য হয়ে যাও। আর আমাদের এই মঞ্চ থেকে নিজেরাও নিজেদের জীবনের অভিজ্ঞতা শেয়ার করে নাও, ভাগ করে নাও আমাদের সঙ্গে। আমরা খুব খুশি হব। সকলে এত এত ভালোবাসা তোমরা পাঠাচ্ছ যে আমরা স্তব্ধবাক। আমি এবং আমার স্ত্রী, আমরা দুজনে মানে আমরা যখন যা করি, আমরা যখন গল্প বলি, আমরা যখন রান্না দিই, আমরা যখন ঠাকুর মায়ের প্রসঙ্গ আলোচনা করি, টুকটাক যাই করি না কেন, তোমরা এমন জড়িয়ে ধরে জাপটে ধরে গ্রহণ করো যে আমি না মানে আমরা আপ্লুত। এত প্রশ্রয় বোধহয় আমি কোথাও পাইনি। যে যা মানে টুকটাক যা কিছু লিখলাম হাবিজাবি, যা কিছু বললাম, এই কি গুনগুন করে কি গান গাইলাম তাও দিয়ে দিলাম, এই রান্না দিয়ে দিলাম, এই ভূতের গল্প দিলাম, তো এই ঠাকুরের গল্প দিলাম, প্রত্যেকটা ভিডিও তোমাদের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় মাখামাখি। মানে আমি এত প্রশ্রয়, আমি সত্যি কোনোদিন এত প্রশ্রয় পাইনি। মাঝে মাঝে নিজের ভয় লাগে যে আদরে বাঁদর না হয়ে যাই এই বয়সে এসে। কিন্তু তোমাদের এত ভালোবাসা, এত স্নেহ, এত প্রশ্রয়, বিশেষ করে যে দিদিরা রয়েছে, আমাকে যে কি মাথায় তোলে দিদিরা, মানে ভাই কিছু করলেই দিদিরা একেবারে ঝাঁপিয়ে পড়ে ভাই দারুণ দারুণ। আর তেমনি হয়েছে ভাই বোনেরাও, প্রত্যেকে এত ভালোবাসা দাও না, মানে এটাই আমাদের কাছে ঠাকুর মায়ের গোপালের আশীর্বাদ গো। আমি যতটা পাই তোমাদের কাছ থেকে, ঠাকুর করুন আমি যেন তার দ্বিগুণ তোমাদেরকে ফিরিয়ে দিতে পারি। ঠাকুরের কাছে এই আমার প্রার্থনা, যে যে ভালোবাসা তোমাদের কাছ থেকে আমরা পাই, সেই ভালোবাসা যেন আমিও তোমাদেরকে দিতে পারি, মানে মাথা পেতে গ্রহণ করি তোমাদের প্রশ্রয়, ভালোবাসা। তো সকলকে ধন্যবাদ জানাই আরও একবার, কারণ আজকে আমাদের ৭০তম এপিসোড, মানে ৭০তম লাইভ গল্প হলেও সত্যির, যেটা আমি কোনোদিন ভাবিনি যে এরকমভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব। শুধু তোমরা ছিলে বলে এটা সম্ভব হয়েছে। যারা পরে এসেছো তাদেরকে বলি, পরে এসো, কোনো অসুবিধা নেই। তোমরা সময় সুযোগ করে শুনলেই আমি খুশি, সেটা যবেই শোনো। আর অবশ্যই মন্তব্য করো, যাতে আমি বুঝতে পারি যে তোমাদের কেমন লাগলো। আজকের মতো আমার ঝাঁপি বন্ধ করি। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আজকের মতো আবার
গল্প হলেও সত্যির আরেকটি পর্বে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব আরও কিছু এই রকম অদ্ভুত ঘটনা নিয়ে, যা শুনতে গল্পের মতো হলেও গল্প হলেও সত্যি। সকলকে শুভরাত্রি জানাই। খুব ভালো থেকো সবাই, ঠাকুর মা গোপাল সোনার আশীর্বাদে সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকের মতো আমাকে বিদায় দাও, আবার খুব শিগগিরই দেখা হবে।